প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে আপনাদের চিন্তা করছেন শেখ হাসিনা কি ভয়ঙ্কর বার্তা দিলেন। জি ভাই, শেখ হাসিনা একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তবে এই বার্তার মধ্যে তার আগে আমি বলবো যে এই বার্তা দেওয়ার পেছনে, আগে এবং পেছনে সব জায়গায় আপনার সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের তৃণমূল কর্মী ভাই বোনরা। মানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পেরেছেন যে তার ভাইয়েরা, তার সন্তানরা, তার সহযোদ্ধারা কেউ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ চায় না, কেউ শেখ হাসিনা বিহীন বাংলাদেশ চায় না। আর যার কারণে তৃণমূল যে কর্মী সমর্থক ভাই বোন আছেন, তারা বুক চিতিয়ে রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, সরকারের সমস্ত যন্ত্রকে উপেক্ষা করে মিছিল মিটিং করে যাচ্ছেন। এটাতেই আমাদের নেত্রীকে আরো বেশি সাহসী করে তুলছে। কারণ হচ্ছে আমাদের নেত্রী সঠিকভাবেই নির্ধারণ করতে পারছেন, বুঝতে পারছেন যে দেশ নেত্রীকে চায়। এই দেশ, এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশের জনগণ শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশটা, পুরো দেশটা, সবকিছুই শেখ হাসিনার হাতে নিরাপদ। সেটা যেমন আমার নেত্রী জানেন, তেমন আমাদের তৃণমূল কর্মী বৃন্দ জানেন। সুতরাং আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং স্যালুট জানাই। আমরা যারা বিদেশে বসে আছি, আমরা লম্বা লম্বা কথা বলছি, এটা ভাই আমি অস্বীকার করতে রাজি নেই। আমরা বলছি, আমরা বলতেই থাকবো এভাবে। কিন্তু মূল কাজটা করছেন আমাদের তৃণমূলের ভাই বোনরা, আমাদের তৃণমূলের কর্মীরা। আপনারা ভাই বাংলাদেশের বীর। 71-এ যেমন মুক্তিযোদ্ধারা এসে দেশ স্বাধীন করে দিয়েছিলেন, আপনারাও সেম। আপনাদের প্রতি সশস্ত্র কৃতজ্ঞ এবং সম্মান জানাই। তো আসুন, যে শেখ হাসিনা কি বার্তাটা দিলেন। আজকে হিন্দুস্তান টাইমসে একটি আর্টিকেল আর্টিকেল একটা বিশাল নিউজ ছাপা হয়েছে, যেটা সারা বিশ্বে আলোড়ন তৈরি করছে। অলরেডি বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো সেখানে শেখ হাসিনা যেই বার্তাটা দিয়েছেন, ওনাকে যা বলা হয়েছে, যা জিজ্ঞেস করা হয়েছে, তার মধ্যে থেকে ওরা যে হেডলাইনটা করেছে, নিউ ইয়র্ক টাইম, এই যে আমার পেছনে যেটা দেখছেন, নিউ ইয়র্ক টাইম বলতে সরি, হিন্দুস্তান টাইমসের, সেখানে ওরা আর্টিকেলটা করেছে যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো জননেত্রী শেখ হাসিনা। এটা সরাসরি বলেছেন এবং এখানে কোনো ভুল নেই। তো পুরো আর্টিকেলটা বিশাল বড়, এটা বাংলায় পুরোটা করে বা বললে এটা প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। আমি আপনাদের কিছু চুম্বক অংশ দিচ্ছি। যেমন নেত্রীকে ওরা প্রশ্ন করেছিল যে স্বদেশ প্রত্যাবর্তন, 1981 সালের স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্মৃতি উনি বলেছেন যে 17ই মে আমরা আমরা মানে আমি, যে রণনীতি শেখ হাসিনা, তিনি বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। সেই দিনও তৃণমূল কর্মীরা ওনার পাশে ছিলেন, তারাই ওনাকে রিসিভ করে নিয়েছিলেন, তারাই তাদের আন্তরিকতা, সাহসিকতার মাধ্যমে ওনার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। এর পরের প্রশ্নটাতে উনি বলছেন যে ফেরার সময়টা নির্দিষ্ট নয়। নির্দিষ্ট নয় বলতে উনি বলছেন ফেরার সময়টা যে কালকে ফিরছি, পরশু ফিরছি না, একটা টাইম লিমিট দিয়েছেন, যেটা 6 মাসের একটা টাইম লিমিট দিয়ে দিয়েছেন। সেটা বলছেন শেখ হাসিনা বলেন তার দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখের উপর নির্ভর করছে না। মানে ওনার নির্দিষ্ট তারিখ বলেনি যে কালকে এই ওই মাসের অমুক তারিখ, উনি 6 মাস বলেছেন। 6 মাস মানে 6 মাস কংক্রিট, এটা বলতে পারেন। এবং উনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি দাবি করেন এটি শুধু তার ব্যক্তিগত প্রত্যাপনের বিষয় নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণের সঙ্গে জড়িত। তিনি আরো বলেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুতই সেই লক্ষ্যে ফিরব। তার পরের প্রশ্নটা যাতে ছিল, সেখানেও তিনি উত্তর দেন আমার অনুপস্থিতি মানে নীরবতা নয়। আমি একটি বিষয় সুস্পষ্ট বলতে চাই, আমার অনুপস্থিতি মানে আমার নীরবতা নয়। তিনি দাবি করেন দেশের জন্য তিনি প্রতিনিয়ত লড়াই করছেন আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক গণমাধ্যম, সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি আরো বলেন আমি 19টি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছি, কিছুই আমাকে থামাতে পারেনি। এবং শেষে তিনি ঘোষণা দেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শীঘ্রই আমি বাংলার মাটিতে ফিরব, যেটা তিনি বলেছিলেন 6 মাসের ভিতরে ফিরবে। এরপরে ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও কি দল ফিরবে। তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও দল ফিরবে। তিনি বলেন
আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা এবং তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল, বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে এই দলের জন্ম হয়নি। তিনি বলেন, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে দমন করতে পারবে না। যদি নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যেত তাহলে বাংলাদেশের জন্মই হতো না। নেত্রী এই বিষয়টা বলেছেন এবং নেত্রী বলছেন নিষেধাজ্ঞা আসলে ভয়টা হচ্ছে যে বর্তমান সরকারের। সেখানে উনি যেটা বলেছেন যে শেখ হাসিনা বলেন, যারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করে তারা ইতিহাস জানে না। তিনি বলেন এই নিষেধাজ্ঞা আসলে ক্ষমতাসীনদের ভয়কে প্রকাশ করে। তার অভিযোগ, আওয়ামী লীগ যদি সংগঠিত গণতান্ত্রিক রাজনীতি করতে পারে তাহলে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন এখনো লক্ষ লক্ষ সমর্থক, হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে আছেন যারা হামলা, মামলা, কারাবরণ, নির্যাতনের মধ্যে ঐক্যবদ্ধ আছেন। যেটা আমি প্রথমেই বলেছি যে ওনার প্রথম শক্তি হচ্ছে যে তৃণমূল। তৃণমূল বলতে সমস্ত তৃণমূল যারা এই মুহূর্তে হামলা, মামলা, হত্যা, নির্যাতন, বাবা মা হারা হয়ে এখনো জননেত্রী শেখ হাসিনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের শক্তি, ওনার শক্তি। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম উনি সেম সেই কথাটাই বলেছেন। এবং সর্বশেষ ওনাকে যে প্রশ্নটা করা হচ্ছে মাইনাস আওয়ামী লীগ বিষয়ে, উনি যা বলেছেন সেটা হচ্ছে যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্ন ছিল যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই সেই ব্যাপারটা উনি বলেন, তিনি বলেন দলের আদর্শিক কর্মীরাই নেতৃত্ব নির্বাচন করবেন এবং দল সংস্কার বা সমন্বয় একটি চলমান প্রক্রিয়া। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, কিন্তু দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার মানে আওয়ামী লীগের কিছু নেতা যদিও চান, কিন্তু তৃণমূল কর্মীরা বা আম জনগণ যাকে বলি, তারা কখনো অন্যায় করেনি, তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়। তারাই সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ কে কে চালাবে। সুতরাং পুরো ইয়েটা আপনারা যদি চান তাহলে হিন্দুস্তান টাইমসে আপনারা জাস্ট গুগলে লিখতে পারেন শেখ হাসিনা উইথ হিন্দুস্তান টাইমস, পুরো আর্টিকেলটা ইংলিশে পাবেন, সেটা বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারেন। এছাড়াও হয়তো অন্যান্য অনেক পত্রিকা এই মুহূর্তে চলেও আসতে পারে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং এটা পড়ে নিতে পারেন। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। নেত্রী যেটা বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি সবকিছু করে দিবে। আমরা আরো যত বেশি সুসংগঠিত হব, যত বেশি ঐক্যবদ্ধ হব, তত বেশি আমরা শেখ হাসিনাকে 6 মাস আগেই বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর শক্তি এবং সাহস রাখি। এই বিশ্বাস আমার যেমন আছে, নেত্রীর আছে, এই বিশ্বাস তৃণমূল কর্মীদেরও আছে। আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আমাদের একমাত্র নেতা বা একমাত্র নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জয় বাংলা। সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো শেখ হাসিনা। এখন তিনি এই ইন্টারভিউটা কিভাবে দিয়েছেন সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, অন্তত লেখাতেও পরিষ্কার হয়নি, কিন্তু এটা কন্টিনিউ করবে। যে লিখেছে তাকে আমি খুব বিশ্বাস করি, তার নামে বেশ কয়েকবার করেওছি অগ্নি রায়। দিল্লিতে যদি কারোর সত্যি সত্যি সম্পর্ক থেকে থাকে তাহলে সে হচ্ছে অগ্নি। তো অগ্নি এটা কন্টিনিউ করবে এই লেখাটা। এই লেখাটা অনেক বড় লেখা, ইন্টারভিউটা। মানে কিভাবে কিভাবে ফিরবেন সেটা উনি বলেননি, কিভাবে ফিরবেন সেটা তো হচ্ছে ভারতবর্ষের ব্যাপার, সেটা ভারতবর্ষ যা করার করবে। তার বক্তব্য তিনি বলেছেন দেশে ফেরার ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোকে তিনি খণ্ডন করেছেন, যেভাবে একদম যৌক্তিকভাবে, কারণ কূটনীতিক যেভাবে খণ্ডন করে তিনি সেভাবেই খণ্ডন করেছেন। আবারও দেখা যাক তিনি কি বলছেন। তিনি বলছেন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তাভাবনা এখনো প্রধানমন্ত্রী দপ্তরের নেই।
এই পরিস্থিতিতে তার নিজের এক আওয়ামী লীগের জন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত, 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17ই মে নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে আসা শেখ হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু আমায় বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুততায় বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায় এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তা শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী বলে মনে করছেন, তারা তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো লাখো কর্মী দেশেই রয়েছেন। এখনো আমার ছাত্রলীগের ছেলেটাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগ রয়েছে, আমাদের আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। এই নীরবে তার প্রস্তুতিটা কি আওয়ামী লীগের প্রস্তুতি? আওয়ামী লীগের প্রস্তুতি সেরকম নেই কিছু, আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি। তাহলে কার প্রস্তুতি চলছে উনি ভালো বলতে পারবেন। কিন্তু এটা তো ঘটনা যে আগামী আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন মন্ত্রী, সাংসদ। হাসিনা বলছেন, এই প্রশ্ন যখন করা হয় তখন হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। দলের বেশি নেতাকর্মীকে 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন, তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে আইন ও শাসন তৈরি হলেই তবে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও তার দলীয় কর্মসূচি পালন করছেন। দল তার সর্বোচ্চ আচ্ছা, শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখন যারা এই কর্মসূচি পালন করছে এত ঝড় ঝাপটা সামলে, তারাই কিন্তু সর্বোচ্চ মূল্যায়ন পাবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে ভারত বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমরা বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 1914 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের কাছ থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালের স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এই জ্বালানি সংকটের সময়ও বাংলাদেশের লাইফ লাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক, এই ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। লেখাটা পড়ে মনে হলো এটা চলবে, লেখা আছে চলবে। লেখাটা পড়ে মনে হলো যে এটা একটা ইন্টারভিউ।
কারণ পরস্পর কথাবার্তার যে ঢংটা যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা ইন্টারভিউ। অর্থাৎ এতদিন যেটা উনি টেলিফোন ইমেলে ইন্টারভিউটা দিতেন, এখন সেটা মনে হচ্ছে সামনাসামনি। এখন অনেকগুলো কাগজে বেরিয়েছে, মিলেনিয়াম পোস্টে বেরিয়েছে, তারপর আমাদের টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, তারপর ওয়াই1-এ বেরিয়েছে, অনেকগুলো জায়গায় বেরিয়েছে। যারা যারা একটা দিন বোধহয় টাইম দিয়েছিলেন উনি, সবাই মিলে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছে। এখন কি করে ফিরবেন এই প্রশ্ন দেখুন, শেখ হাসিনা সদুত্তর এখন দিতে পারবেন না। এইটা শেখ হাসিনার নির্ভর করছে ভারতবর্ষের উপরে সম্পূর্ণ। আর আওয়ামী লীগের কর্মীরা চোরাগোপ্তা সমস্ত কিছু করছেন, তারা ফেরার চেষ্টা করছেন, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যতক্ষণ না দেশে ফিরে তারা দলের হাত ধরছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই শক্তিটা পাবে না। এটা একদম মানে ধ্রুব সত্য। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে একটাই, সেটা হচ্ছে লাঠ্য ঔষধি। এই যে তাড়াতাড়ি বেড়া ফেরা দেওয়া কমপ্লিট হচ্ছে, বেশি দেরি করো না, আমাদের হাতে অত সময় নেই। গতকালকেও আমি বলেছি যে শুভেন্দুকে যেটা বলা হয়েছে, এবং শুভেন্দু তাড়াতাড়ি কাজ করছে। আমার মনে হয় ভারতবর্ষ আর বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ এই ঝামেলা থেকে মুক্ত হতে চায়। যে পাশের রাষ্ট্রে একটা এরকম দুর্বিনীত সরকার বসে আছে, আর তারা মাৎসন্যায় করে যাবে। তারপর সকালে যেটা বললাম, যেটা ইন্টারভিউতে যেটা শুভেন্দু বলেছে যে দুদেশের জামাতকে আমি উৎখাত করে ছাড়বো, তার মানে বাংলা দিয়ে ওই যে পূর্ব দিয়ে আক্রমণের কথা বলা হয়েছে না, এবার ভারত পূর্ব দিক দিয়ে হয়তো আক্রমণটা করবে, আমার যতদূর মনে হচ্ছে। করে যা শায়েস্তা করার শায়েস্তা করে একমাত্র ভারতই পারে। এবং আমি অনেক আগে বলেছি, যদি নরেন্দ্র মোদী সরকার মনে করেন বা নরেন্দ্র মোদী যদি মনে করেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তক্তে বসিয়ে দিয়ে আসবেন, মানে সিংহাসনে বসিয়ে দিয়ে আসবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি ওনাকে আটকাতে পারবে না। এত কিছু করেও আমেরিকার মতো শক্তিমান দেশ কিন্তু ভারতকে টলাতে পারেনি, নরেন্দ্র মোদীকে টলাতে পারেনি। এই যে এত বড় মিটিংটা হয়ে গেল, এই আপনার বেজিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের জিনপিং এর মধ্যে, মোদির মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? উনি দেশ ভ্রমণে বেরিয়ে গেছেন, কারণ ওনার পরবর্তী কাজ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা, এবং তার কাজটা খুব সময় মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যার জন্য আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি ফিরবেন। হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের আগেই হয়তো ফিরে আসছেন। সুতরাং একদিন আমি যা বলে আসছিলাম, একদিন আমাকে যা কথা আপনারা শুনিয়েছেন, যারা কথা শুনিয়েছেন তাদের কথা বলছি, যারা শুনিয়েছেন কথা, তো আজকে ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আমি তো মুখে বলতাম অনেক ভুলবাস অনেক কিছু বলতেন, আজ কিন্তু ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আর আমাদের আনন্দবাজারে বেরোনো মানে একটা প্রতিষ্ঠিত কাগজে বেরোনো, এবং অগ্নি রায়ের মতো একজন করা, মানে সে একজন জ্ঞানী গুণী, এবং সে জানে কোনটা ছাপতে হবে কোনটা ছাপতে হবে না। আর আনন্দবাজারও জানে ফার্স্ট পেজে অ্যাঙ্কারে এই স্টোরিটা ক্যারি করার অর্থ কোন জায়গায় হতে পারে। যারা কাগজে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ফার্স্ট পেজে অ্যাঙ্কারে একটা স্টোরিকে মানে ক্যারি করা, তার অর্থটা কি হতো। অ্যাঙ্কার কি জানেন? অ্যাঙ্কার হচ্ছে কাগজকে ধরে রাখা। কাগজ, জাহাজ যেমন অ্যাঙ্কার ফেলে জাহাজকে ধরে রাখে, অ্যাঙ্কার হচ্ছে কাগজকে বলা হয়, নিচের স্টোরিটাকে বলা হয় অ্যাঙ্কার, যে কাগজটাকে বেঁধে রেখে দেয়। ওপরের লিড ধরে রাখে, তলার অ্যাঙ্কার ধরে রাখে, মধ্যিখানে কাগজ থাকে। এইটা হচ্ছে কাগজের লেআউট। যাই হোক, এই কাগজ সম্পর্কে আমি বলতে বসিনি আপনাদের কাছে। তো এখন আপনারা এখন দিন গুনুন, দেখুন আমার কথা সত্যি হয় কি মিথ্যে হয়।
1.5 বছর ধরে, তো 2 বছর ধরে আমি তো গালি খেয়েই মরছি। এখন দেখা যাক আর কতদিন আমায় গালি খেতে হয়। তা মনে হয় না বেশি দিন আর গালি ফালি খেতে হবে, যা অবস্থা দেখছি। তাই আমি চেষ্টা করলাম এখানে কাগজটা তুলে ধরার। আপনারা যদি পারেন স্টিল করে পড়ে নিতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশে কিন্তু একজনও না। 2 দিন আগে দেখলাম যে খলিলুর রহমান আমেরিকায় গিয়ে একটা চুক্তি করে ফেললো। আজকে সকালে দেখলাম সামা ওবায়দ, উনিও আমেরিকাতে পল কাপড়ের সঙ্গে দেখা করেছেন। তো এই যে উনারা ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, সুযোগ পেলেই যাচ্ছেন। কেন যাচ্ছেন? এই আমেরিকান নাগরিক, তারা ব্রিটিশ নাগরিক, তারা মিলে আমাদের দেশটাকে লুট করতেছে, বাংলাদেশকে ধ্বংস করতেছে। আপনি যেটা বললেন সামরিক চুক্তি, আমেরিকার সঙ্গে ভয়ঙ্কর সামরিক চুক্তি। এইখানে আমেরিকার যুদ্ধ জাহাজ আসবে, এখানে যুদ্ধ বিমান আসবে, এখানে আমেরিকার সামরিক বাহিনী আসবে। আমরা আর একটা ঘাঁটি হব আমেরিকান। তারপরে আমাদের উপর চতুর্দিক থেকে চীন, ভারত সহ সমস্ত দেশগুলো, ইরান নজর রাখবে খারাপ দৃষ্টিতে। তৃতীয়, পাকিস্তানের জেনারেল আসিম মুনির বা শেহবাজ শরীফ বাংলাদেশে আসবে। আসতেছে তো, আমি তো টুইট করেছি প্রথম। এবং পাকিস্তানের শীর্ষ দৈনিক অবজারভার আরো বিস্তারিত লিখেছে। তো এটা তো লোকচুরি কিছু নাই। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতেছেন, পাকিস্তানের হাতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমাদের যে সামরিক সমরাস্ত্র কারখানা তুলে দিচ্ছেন। পাকিস্তানের হাতে সবাই তুলে দেন, তারেক রহমান সাহেবকে কে বাঁচাবে? তারেক রহমান সাহেবকে আমেরিকা বাঁচাবে? আমি ইরানের রেজা শাহ পাহলভির এই কথাটা আবার মনে করাই তারেক রহমান সাহেবকে, যে আমেরিকা যার বন্ধু হয় তার আর কোনো শত্রুর প্রয়োজন নাই। তো ওনাকেও এটাই মনে রাখতে হবে যে আমেরিকা ওদের ব্যবহার করা, ওনাকে ব্যবহার করছে, ব্যবহারের শেষে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, খাজা ওয়াসিফের ভাষায়, ওনাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। দেখুন, আজকের বাংলাদেশে যারা সরকারি দল যে ক্ষমতায়, সেই সরকারি দলের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশে কিন্তু একজনও না। এবং আপনি দেখেন যে এরা, আমরা যদি গ্রামের বাড়িতেও যাই, মানুষ 4 জনকে বলি যে যাব, কিন্তু কখন যে কে আমেরিকাতে ছুটে যাচ্ছে। 2 দিন আগে দেখলাম যে খলিলুর রহমান আমেরিকায় গিয়ে একটা চুক্তি করে ফেললো। আজকে সকালে দেখলাম সামা ওবায়দ, উনিও আমেরিকাতে পল কাপড়ের সঙ্গে দেখা করেছেন। তো এই যে উনারা ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, সুযোগ পেলেই যাচ্ছেন। কেন যাচ্ছেন? ওনারা সম্মিলিত ভাবে, ওনারা তো বাংলাদেশের নাগরিক না। যে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সে যদি বলে যে আমি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়েছি, আমি জানতে চাইবো শামা ওবায়দের আমেরিকাতে সম্পত্তি আছে, সেগুলো কি ছেড়ে দিয়েছেন? সেগুলো কি নাই আপনার? অবশ্যই আছে। আপনার সন্তানরা কি আমেরিকান পাসপোর্টধারী না? অবশ্যই আমেরিকান পাসপোর্টধারী। এই আমেরিকান নাগরিক, তারা ব্রিটিশ নাগরিক, তারা মিলে আমাদের দেশটাকে লুট করতেছে, বাংলাদেশকে ধ্বংস করতেছে। আপনি যেটা বললেন সামরিক চুক্তি, আমেরিকার সঙ্গে ভয়ঙ্কর সামরিক চুক্তি। এইখানে আমেরিকার যুদ্ধ জাহাজ আসবে, এখানে যুদ্ধ বিমান আসবে, এখানে আমেরিকার সামরিক বাহিনী আসবে। আমরা আর একটা ঘাঁটি হব আমেরিকান। তারপরে আমাদের উপর চতুর্দিক থেকে চীন, ভারত সহ সমস্ত দেশগুলো, ইরান নজর রাখবে খারাপ দৃষ্টিতে। তৃতীয়, পাকিস্তানের জেনারেল আসিম মুনির বা শেহবাজ শরীফ বাংলাদেশে আসবে। আসতেছে তো, আমি তো টুইট করেছি প্রথম। এবং পাকিস্তানের শীর্ষ দৈনিক অবজারভার আরো বিস্তারিত লিখেছে। তো এটা তো লোকচুরি কিছু নাই। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতেছেন, পাকিস্তানের হাতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমাদের যে এই সামরিক সমরাস্ত্র কারখানা তুলে দিচ্ছেন, পাকিস্তানের হাতে সবাই তুলে দেন। তো আপনারা তাকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে। আমেরিকা এবং পাকিস্তান, যারা দুজনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদের হাতে তুলে দিতে। আর দুর্বৃত্ত ইউনূসের কিছু লোক একদম প্রকাশ্যে ওকালতি করছে মিডিয়ায় গিয়ে, আমি তাদের নাম বলতে আমার ঘৃণা লাগে, বলছে আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি, এটা তো খুব ভালো। 2 দিন পরে বলবে পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি অনেক ভালো। আমরা আসলে গোলাম হয়ে গেছি, আমরা পুরা জাতি 18 কোটি মানুষ জিম্মি হয়ে গেছি।
এই 18 কোটি মানুষ, সেখানে আওয়ামী লীগ বিএনপি নাই। এখন আর কোনো আওয়ামী লীগ বিএনপি না, বাংলাদেশি। আপনার যদি দেশের প্রতি মিনিমাম দেশপ্রেম থাকে, মমতা থাকে, তাহলে 18 কোটি মানুষকে রাস্তায় নিয়ে আসতে হবে, পিটাতে হবে, এদেরকে পিটানো শুরু করতে হবে। এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে বাংলাদেশের সামনে বহুত খারাপই আছে, কপালে অনেক দুর্ভোগ আছে। আপনি বলছেন যে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাষ্ট্র, বা আরো অন্যান্য ধরনের চুক্তি হতে পারে, আমাদের সামরিক সমরাস্ত্র কারখানাও উন্নত করবে প্রযুক্তিগতভাবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটি পাকিস্তান অবজারভারে এসেছে। কোনোটাই আমরা নিশ্চিত নয়, তবে এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরে শোনা যাচ্ছে, সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র চায়, যুক্তরাষ্ট্র দিয়ে দেওয়া হবে। আসলে কি এখন সেই মুহূর্তটি এসেছে, নাকি এখনো সেইগুলো গুঞ্জন আকারেই থাকবে সামরিক ঘাঁটি করতে দেওয়া না দেওয়ার বিষয়ে? দেখুন, এই যে গণমাধ্যমগুলো আমেরিকার সঙ্গে যে জিএসও, এমআইএ বা আকসা চুক্তির নিউজটা আসছে, সেই গণমাধ্যমের সাইটগুলো কিন্তু বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হচ্ছে। আপনারা কি লুকাতে চান? মানে অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে? এই যে চুক্তির বিষয়গুলো যেই ওয়েবসাইটে প্রথম আসছে, দেখেন কোন প্রমিনেন্ট ওয়েবসাইট, এবার সেটা বাংলাদেশে কিন্তু ব্লক। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি হবে, আসিম মুনির আসবে, শেহবাজ শরীফ আসবে। আমি তো বলেছি, প্রকাশ্যে টুইট করেছি। পাকিস্তানের অবজারভার পত্রিকা বলেছে, বাংলাদেশের মানব জমিন বলেছে, ইনকিলাব বলেছে, আরো অনেক পত্রিকা বলেছে। তারা তো আমাদের সব মিথ্যা কথা বলতে পত্রিকা রেফারেন্সে বলেছে, আমরা রিলি যদি অপশন বা আনন্দবাজারের রেফারেন্সে। রেফারেন্স জারি হোক, যদি তথ্যটি মিথ্যা হয়, এটা যদি গুজব হয়, বাংলাদেশ বলে দিক যে এটা মিথ্যা। আপনি বলবেন যে পাকিস্তান হাইকমিশন তো বলেছে মিথ্যা। না না, পাকিস্তান হাইকমিশন তো বিবৃতি দেয় নাই। বাংলাদেশের কোন একটি বার্তা সংস্থা যারা পাকিস্তান হাইকমিশনের কি দারোয়ানের সঙ্গে কথা বলছে, না পিয়নের সঙ্গে কথা বলছে, ওটারও কোনো সূত্র নাই। একজন পাকিস্তান হাইকমিশনের বলেছে যে কি, যে এটা মিথ্যা। পাকিস্তান হাইকমিশনের একজন বলেছে মিথ্যা। এটা তো সাংবাদিকতার কোনো, এটা কোনো নীতি হতে পারে না, এটা কোনো মাপকাঠি বাংলা সাংবাদিকতা এটাকে বলে না। একজন বলেছে, একজনটা কে? তারপরে আপনি তাহলে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন নাই কেন যে এরকম কেউ আসতেছে কিনা? আমাদের আর্মি আইএসপিআর কে জিজ্ঞেস করেন নাকি? আমি তো বলতেছি আসিম মুনির, শেহবাজ শরীফ বাংলাদেশে আসতেছে। কারণ কি? আসিম মুনির, শেহবাজ শরীফ তো ডোনাল্ড ট্রাম্পের লোক। ডোনাল্ড ট্রাম্প তো প্রকাশ্যে টুইট করে আসিম মুনিরকে, শেহবাজ শরীফকে ভাই সম্বোধন করে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন আমেরিকান কোন প্রেসিডেন্ট অন্য কোন দেশের সরকার প্রধানকে বা সেনা প্রধানকে ভাই সম্বোধন করে? ব্রাদার্স। তো ডোনাল্ড ট্রাম্প একটা না, বাজে লোক, দুষ্ট লোক। নরেন্দ্র মোদী ট্রাম্পের ক্ষেত্রে বলেছেন, বন্ধু বলে, ভাই বলে সম্বোধন করেছেন। নরেন্দ্র মোদী বলেছে ট্রাম্পকে ব্রাদার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফ্রেন্ড বলেছে, ফ্রেন্ড, নট ব্রাদার। হুম, আর হুম। সে বলতেছে মাই ব্রাদার, এবং মাই ব্রাদার বারবার বলতেছে। আসিম মুনিরকে বলতেছে মাই ফেভারিট জেনারেল। কেন বলতেছে? কারণ তারা তারপর শুনছি পাকিস্তানকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সেনা প্রধানরা তো আসতেই পারেন সফরে, কিন্তু সেটা নিয়ে লুকোচুরি কেন হবে, যদি লুকোচুরি হয়ে থাকে? আমি তো এই কথাই বলতেছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সেনাপ্রধান বাংলাদেশে আসুক বা ইরানের আসুক, যে কোনো দেশে আসুক, যখন সেটাকে আপনি লুকাবেন, তখন তো আমরা সাংবাদিক হিসেবে এটা সন্দেহ করব। যেমন বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আপনি যে চুক্তি করতে যাচ্ছেন, যে চুক্তির সংবাদগুলো যে গণমাধ্যমে আসছে বা ওয়েবসাইটে আসছে, সেটাকে আপনি ব্লক করে দিচ্ছেন। কেন ব্লক করছেন? বা এটা যদি মিথ্যা হয়ে থাকে, বাংলাদেশ সরকার কি এটা বিবৃতি দিচ্ছে যেটা মিথ্যা? বা আমাদের যে আর্মির সশস্ত্র বাহিনীর আইএসপিআর আছে, জনসংযোগ বিভাগ, ওরা কি বলতেছে এটা মিথ্যা? বলতেছে না তো। কারণ সত্যি, সত্যি তো সত্যি। আর আপনার কি, আপনি তো একজন অত্যন্ত আহ, জ্ঞানী মানুষ, সাংবাদিক হিসাবে আপনি অনেক তথ্য রাখেন। আপনার জানি মনে নয়। হয়, না আপনার কি মনে হয় যে পাকিস্তান অবজারভারের মতন একটা, এই আপনার বহু যুগের পুরনো পত্রিকা, সেটা তো এই বাংলাদেশ অবজারভার যেটা আমাদের ছিল, সেটাই তো আসলে ওই পাকিস্তান অবজারভারই ছিল তখন। পরবর্তীতে যেটা এখন এই ডেইলি অবজারভার হয়েছে। তো এই পাকিস্তান অবজারভারের মতো একটা অত্যন্ত প্রাচীন পত্রিকা, আপনার তো মনে হয় যে তারা না জেনে একটা গুজব চেপে, এবং আপনি যে ওই রিপোর্টটা পড়েন পাকিস্তান অবজারভার, ওটা আরো ডিটেলস করেছে, ওরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে।
তাহলে পাকিস্তানের দিক থেকে তো ওরা শিওর যে আসবে। বাংলাদেশের দিক থেকে এটা নীরবতা বা লুকোচুরি। আমি যেটা বললাম যে একদিকে এইটা লুকোচুরি, অন্যদিকে বারবার এই বিদেশি নাগরিক গুলা খলিলুর রহমান, শামা ওবায়দ, এরা বারবার দৌড়ে যাচ্ছে বিভিন্ন দেশে, আমেরিকাতে, সরি বিভিন্ন দেশে না, ওদের পিতৃ দেশে আমেরিকা, ওইখানে পিতৃভূমি, ওদের বাপের দেশ হলো আমেরিকা, ওইখানে যাচ্ছে। আর একটা রাখছেন হুমায়ুন কবির উপদেষ্টা। আচ্ছা, তা উপদেষ্টা সে, আপনি জানেন কয়দিন আগে বলছে যে ভারত যদি কাঁটাতারের বেড়া দেয় আমরা এটা ভয় পাই না। তুমি ভয় পাবে কেন? তুমি ভয় পাবে কেন? আমি আরেকদিন বলেছি আপনার অনুষ্ঠানে, তাই না, যে দেখ না ভারত কাঁটাতারের বেড়া। তো এই যে সমস্ত লোক নিয়ে আসছেন, একজন লোক বাংলাদেশের নাগরিক নেই। হুমায়ুন কবির থেকে খলিলুর রহমান, তাদের আমার দেশের প্রতি তো কোনো কমিটমেন্ট নাই। তারা আসছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, ইউনূসের মতো। তাদের সমস্ত মিশন সাকসেসফুল হইলে, কমপ্লিট হলে ওরা আবার স্বস্ব দেশে ফিরে যাবে। খলিলুর রহমান, শামা ওবায়দ, হুমায়ুন কবির, আমি আপনি আমরা যারা বাংলাদেশে। শামা ওবায়দ তো এদেশেই রাজনীতি করেন, যেহেতু বিএনপি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক। না না, ওই রাজনীতি, উনি রাজনীতি করেন না, উনি এটা রাজনীতির নামে একটা ব্যবসা করেন। উনি বিদেশি নাগরিক, উনি তো বিদেশি নাগরিক হিসেবে এই দেশে রাজনীতি করার অধিকারই রাখেন না। উনি আমেরিকায় শামা গিয়ে ওবায়দ রাজনীতি কি করবেন। শামা ওবায়দ কি আমেরিকান মার্কিন পাসপোর্টধারী, আমেরিকান পাসপোর্টধারী। সিংহ? আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমেরিকান আচ্ছা, নাগরিক। ওনার সন্তানরা আমেরিকান নাগরিক, ওনার স্বামী আমেরিকান নাগরিক ছিল, সেই সূত্রে উনি আমেরিকান নাগরিক হয়েছেন, ওনার সন্তানরা সবাই আমেরিকান নাগরিক। তো একজন আমেরিকান নাগরিক আমার দেশে কেন আসবে রাজনীতি করতে? আমার দেশে কি রাজনীতি করার মতো লোকজন নাই? তো ওরা তো যা যা মিশন নিয়ে আসছে সেটা কমপ্লিট করে চলে যাবে তাদের দেশে। আসবো তো আমরা, ভুক্তভোগী হবো আমরা যারা বাংলাদেশেই থাকবো, আমাদের অন্য ঠিক। কোনো দেশে যাওয়ার ইচ্ছা নাই। তা আপনি বলেন যে এই যে কয়েকদিন আগে খলিলুর রহমান গেল এনার্জি ডিল করার জন্য, এনার্জি চুক্তি মানে জ্বালানি চুক্তি, সেখানে আমাদের জ্বালানি মন্ত্রী কি ছিল? ছিল না তো। না আমরা কি জাতি কি জানে বা এটা কি সংসদে আলোচনা হয়েছে যে একটা জ্বালানি চুক্তি হবে? এখন তো সংসদ আছে, এখন তো চুক্তি নেই, ওদের সমঝোতা স্মারক হয়েছে, এমওই হয়েছে। আপনি এমওইউ করতে পারবেন না। তো সমঝোতা যারা ফরেন মিনিস্টার কেন করবে? এমওইউ তো করবে এমএটি মিনিস্টার, তাই না? উনি কেন? ওনার তো ওটা তো ওনার দায়িত্বের মধ্যেই পড়ে না। ফরেন মিনিস্টার, উনি তো প্রাইম মিনিস্টার না। তাহলে ধরে নিব যে খলিলুর রহমান প্রধানমন্ত্রী, উনি সবকিছু সাইন করতে পারবে। তারেক রহমান সাহেব ইচ্ছা করে সবকিছু করতে পারবে, উনি প্রধানমন্ত্রী। জ্বালানি চুক্তি করে খলিলুর রহমান, তারপরে সেই চুক্তি করার পর একটা ছবি ছাপা হয়, সেইখানে একদল লোকজন, এর মধ্যে একটা মাকাল ফলো আছে, ওই যে ওয়াশিংটনে যেটা আছে ওইটা। তারপরে ওই ছবিটা ছাপেন, জাতি জানে যে আপনারা চুক্তি করে ফেলেছেন। সমঝোতা চুক্তি, সমঝোতা স্মারক, এমওইউ। আপনি আমেরিকার সঙ্গে একটা কাগজ সাইন করে এসে এরপরে কি বলতে পারবেন যে না এটা মানি না? সম্ভব? পারবেন না তো। তো এই চুক্তিটা কেন করলো? এখন দেখলাম শামা ওবায়দ গেছেন কার কাছে? পল কাপুরের কাছে। কেন? সম্পর্ককে আরো গভীর করার জন্য। ভাই, এমনি তো আমেরিকার সম্পর্কের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে যাচ্ছি। বিমান কিনতে হবে, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, আরো গভীর করতে চান। তার মানে কি উনি এখন গেছে শামা ওবায়দ ওই যে আকসা চুক্তি ইত্যাদি চুক্তি হবে এই বিষয়ে। তো আপনারা কত বড় ভয়ঙ্কর নির্লজ্জ, আপনারা কত বড় দেশদ্রোহী যে আপনারা প্রকাশ্যে অন্য একটা দেশে যাচ্ছেন, ছুটে পল কাপুরের কাছে আপনি যাচ্ছেন আমেরিকার সঙ্গে গভীর করার জন্য। কি জিনিস? এই স্বার্থটা আমেরিকার। পল কাপুর বাংলাদেশে আসবে, ওর স্বার্থ। স্বার্থটা তো ওর, আমার তো স্বার্থ না। আমি কি আমেরিকাতে একটা ঘাঁটি বানানোর পারমিশন পাচ্ছি যে আমি আমেরিকাতে গেছি কথা বলতে, আমেরিকা একটা ঘাঁটি বানাবো? আর এই যে শামা ওবায়দ, এই খলিল, এইগুলাকে আমি বলবো যে আপনারা যে আমেরিকার কাছে সবই ঢেলে দিলেন, তা আমার দেশের মানুষের জন্য তো আমেরিকা এখনো ইমিগ্রেট ভিসা নিষেধাজ্ঞা উঠায়নি। বাংলাদেশের মানুষ তো এখনো টুরিস্ট ভিসা চাইলে আমেরিকাতে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকে জমা দিতে হয়। তো গোলামি যখন হয়েছেন আমেরিকার, আপনাকে তো আমেরিকা গোলাম হিসেবেও গ্রহণ করে নাই। আপনি তো দাস, কৃতদাস, কৃতদাস না, দাস, দাস, শর্তহীন দাস হয়ে আছেন। যে আপনি মনে করতেছেন আমেরিকা আমাদের বন্ধু, মিত্র, বলতেছেন আমেরিকাকে সব দিয়ে দিব, আমেরিকা আপনাকে ভিসাই দেয় না। আপনাকে ভিসাই দিচ্ছেন আর কি দিবে বলেন? ওরা লুট করতে আসছে এখানে, লুটতরাজ করবে। আমেরিকা তো পাকিস্তানও লুটতরাজ করে, কিন্তু অন্তত পক্ষে বিভিন্ন দেশে যা করে, তো পাকিস্তানে লুটতরাজ করে, ঠিক আছে, করুক। শাহবাজ শরীফকে নিয়ে তো ওয়াশিংটনে খাওয়ায়, দাওয়াত খাওয়ায়, মানুষ তো দেখে।
আসিফ মনিরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় হোয়াইট হাউসে। আমার তারেক রহমান সাহেবকে ডাকে না কেন? আমার ওয়াকরুজ্জামান সাহেবকে ডাকে না কেন? নাকি আমরা পাকিস্তান থেকেও অর্থনৈতিক ভাবে গরিব? আমরা তো পাকিস্তান থেকে অর্থনৈতিক ভাবে গরিব না। পাকিস্তান তো আমাদের চাইতে অনেক বেশি গরিব দেশ। তো সেই দেশের দুইটারে ডেকে তো নিয়ে যান হোয়াইট হাউসে। আর আমাদের তারেক রহমান, আমাদের ওয়াকরুজ্জামান দেখলাম না তো হোয়াইট হাউসের দরজাও নিয়ে ডেকে একদিন হাত মিলাইলেন। মানে মনে করতেছে যে পাকিস্তানি গুলো গরিব, কিন্তু ওইগুলার একটু মানে আত্মসম্মান বোধ আছে, এই জন্য ডাকে। আর আমাদেরকে বোঝে যে এইগুলো গরিব, গরিব তো গরিব, এছাড়া এগুলো হলো চন্ডাল শ্রেণী। চন্ডাল শ্রেণীকে ডাকার কোনো দরকার নাই, ওইগুলোকে হুকুম করবো ওয়াশিংটনে বসে, ওইখানেই আমার দেশের